আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের সিজন 2 পার্ট 4। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমার শাশুড়িমা বলল, কি রে বাবা, কি হয়েছে তোর? পায়ের এই অবস্থা কেন? শাশুড়িমা কান্না করতে করতে ওনাকে জিজ্ঞেস করলেন। উনি বলল, কিছু না আম্মু, হালকা ব্যথা পেয়েছি। গাড়ি চালক ওনাকে ধরে ঘরে নিয়ে আসলেন। কারো মুখে কোনো কথা নেই। কি এমন হয়েছে ওনার যার জন্য এমন করে পা প্লাস্টার করতে হলো? গতকাল রাতে তো এমন কোনো ঝড়ালো আঘাত পাননি যার জন্য এতটা গভীরভাবে আঘাত পাবেন উনি। হয়তো হালকা পা মচকে যেতে পারে, কিন্তু হালকা মচকে গেলে তো এমন হওয়ার কথা না। শাশুড়িমা বলল, ওই দাঁড়াও। আম্মু গাড়ি চালককে ডাক দিল। চালক বলল, হ্যাঁ চাচি বলেন। উনি বলল, স্ত্রী কি হয়েছে সত্যি করে বলো। খুব কড়া গলায় শাশুড়িমা বললেন কথাটি। চালক বলল, আসলে চাচি, কি করে পায়ের এমন অবস্থা হয়েছে সেটা তো ভাই ডাক্তারকেও বলেনি, তবে পায়ের অবস্থাটা গুরুতর। উনি বলল, পায়ের অবস্থা গুরুতর মানে? চালক বলল, ওনার পায়ে কেউ হয়তো ঝাড়ালো কিছু দিয়ে বাড়ি দিয়েছেন, যার জন্য ওনার হাঁটুর নিচে হাড় ফেটে গেছে, তবে একেবারে ভাঙেনি। কিছুদিন রেস্ট করলে আর ঠিকমতো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। চালক এক কথা বলে চলে গেল। মা হতাশ হয়ে চেয়ারে বসে পড়লেন। তার ছেলের এমন অবস্থা দেখে হয়তো তিনি সহ্য করতে পারছেন না। আমি বললাম, আম্মা আপনি এমন ভয় কেন পাচ্ছেন? উনি তো বললেন ঠিকমতো চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আম্মুকে সান্ত্বনা দিচ্ছি, তবে আমাকে সান্ত্বনা দিবে কে? নিজের ভিতরটা যে করে যাচ্ছে ভয়ে। কি করে এমন হলো? কে আঘাত করলো উনাকে এমন করে? উনার মতো একজন মানুষের তো কখনো শত্রু থাকার কথা না। যে মানুষটা কখনো অন্যায় কাজ করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, তার কি করে কোনো শত্রু থাকতে পারে? পয়েন্ট আছে। হয়তো উনি কখনো কোথাও কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন, যার কারণে ওনার শত্রু তৈরি হয়েছে। কিন্তু কে? রুমে এসে হুট করে দরজাটা বন্ধ করে দিলেন। মনের মাঝে যন্ত্রণা, তার থেকেও বেশি রাগ নিয়ে প্রবেশ করলাম। আজ আমার জানতেই হবে কি হয়েছে। উনি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি বললাম, ওই। খুব রাগীভাবে ওনাকে ডাক দিলাম। উনি বলল, এত রাগ কেন? আমি বললাম, আমি আপনার কি হই? উনি বলল, অর্ধাঙ্গিনী। আমি বললাম, জীবন সঙ্গী নই কি? উনি বলল, ওই একই কথা, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন বেগম সাহেবা? আমার হাত ধরে ওনার পাশে বসালেন। আমি বললাম, আপনার সুখের ভাগীদারি যদি আমি হই, দুঃখের ভাগীদারি নই কেন? নাকি আরো কেউ আছে আপনার বেগম? উনি বলল, তুমি ছাড়া আর কেউ কি আছে আমার জীবনে বেগম হয়ে? আমি বললাম, তাহলে আপনার দুঃখগুলোকে কেন আমি ভাগে পাই না? উনি বলল, আমার আবার কিসের দুঃখ? যার এমন একটা কিউট আর সুন্দরী বউ আছে, তার কি করে কোনো দুঃখ থাকতে পারে? উনি শুয়ে থেকেই আমাকে ওনার বাহু ধরে জড়িয়ে ধরলেন। আমি বললাম, আপনার কোনো দুঃখ নেই তো? এসব কি হচ্ছে আপনার সাথে? উনি বলল, এটা একটা দুর্ঘটনা মাত্র। আমি বললাম, কিন্তু কি করে হলো এটা? উনি বলল, হয়েছে কোনো এক ভাবে, বাট তুমি আগে এটা বলো যে এসব কারণে কি তোমার মন খারাপ? আমি বললাম, বাহ রে, আমার কলিজার মানুষটার এমন অবস্থা দেখেও আমার মনটা ফুরফুরে উলাল্লা হয়ে থাকবে নাকি? উনি বলল, দূর পাগলি, এতটা খারাপ লাগার কিছু নেই। পায়ে হালকা আঘাত পেয়েছি, যার কারণে হাঁটুর নিচের হাড়টা হালকা ফেটে গেছে, যার কারণে পুরো পাটা প্লাস্টার করে লেগেছে। আর দুবার প্লাস্টার খুলে নতুন করে প্লাস্টার করতে হবে। আর ওষুধ তো চলবেই, ঠিক হয়ে যাবে কিছুদিনের মাঝে। এতটা ভয়ের কিছু নেই। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাটি বললেন। কোথায় আমি ওনাকে সান্ত্বনা দিব তা না, উনি উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছেন। বাহ, কি মানুষ উনি! আমি বললাম, কান্না যে আর ধমিয়ে রাখতে পারছি না। উনি বলল, জানো, এই কিছুদিন খুব মিস করেছি তোমাকে। কি জন্য জানো? আমি বললাম, কি জন্য? মুখটা তুলে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। উনি বলল, এই জন্য। বলে উনি আমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আহ, কতদিন পর এমন পরম সুখের দেখা পেলাম। আমার কপালে গালে কত শত চুমু উনি দিলেন, তার কোনো হিসেবই নেই। উনি বলল, আচ্ছা বউ, তোমার কি মনে হয় না? আমি বললাম, কি? ওনার মুখের কথাটা শুনে আমার লজ্জায় মাটির নিচে ডুবতে ইচ্ছে করছে, তবে তার চেয়ে বেশি খুশি লাগছে, কারণ ওনার মুখ থেকে কথাটা শোনার জন্য অনেকটা অধীর আগ্রহ আমার মনে কাজ করছিল। তবে এমন হুট করেই এই পরিস্থিতিতে উনি এমন কথা বলে ফেললেন আমি কল্পনা করতে পারিনি। মাঝে মাঝে ওনাকে বোঝাটা অনেক বড় কঠিন হয়ে যায়। তবুও উনি আমার, আমিও ওনার। ভালোবাসি ওনাকে নিজের চেয়েও বেশি। আমি বললাম, যা, কিসব বলেন না আপনি? আমি লজ্জায় মাথা নিচু করে আছি। উনি বলল, কেন, তোমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? আমি বললাম, না, সম্পূর্ণ মিথ্যে বললাম, কিন্তু ইচ্ছে করে নয়, লজ্জায় সত্যটা বলতে পারছি না। মেয়েরা বোধহয় এমনই হয়, যখনই মা হওয়ার কথাটা শুনে পৃথিবীর সকল লজ্জা বোধহয় এদের মাঝে এসে ভর করে। উনি বলল, তোমার ইচ্ছে না হলেও আমার তো ইচ্ছে হয়। আমার মুখটা ওনার দিকে তুলে বললেন। আমি বললাম, কি, মা ডাক শোনার জন্য? দুষ্টু একটা হাসি দিয়ে বললাম। উনি বলল, আরে দূর, আমার তো অনেক ইচ্ছে হয় আমাদের একটা ছোট্ট বেবি হবে,
সে আমাকে আব্বু বলবে আর তোমাকে আম্মু বলবে। আমরা দুজন তাকে নিয়ে আমাদের স্বপ্ন সাজাবো। খুব গভীরভাবে তিনি কথাগুলো বলছেন আমায়। এতে বোঝা যায় উনি খুবই আগ্রহী হয়ে আছেন বাবা হওয়ার জন্য। আমি বললাম, তাই নাকি? উনি বলল, জি তাই। তবে আমি বললাম, কি? উনি বলল, তুমি কি প্রস্তুত আছো প্রেগনেন্সির জন্য? আমি বললাম, তবে এখন কিছু হবে না। উনি বলল, কেন? এখন কি সমস্যা? আমি বললাম, আগে আপনি ভালো মতো সুস্থ হন, তারপর না হয় দেখা যাবে। উনি বলল, তারপর না হয় কি? আমি বললাম, আপনি এমন অসুস্থ থাকা অবস্থায় কনসিভ করলে পরে আপনাকে নিয়ে চিন্তা হলে বেবির প্রবলেম হবে। এতে করে আপনার আর আমার দুজনেরই মন খারাপ হবে। উনি বলল, ও তাই নাকি? আর আমি দেখো সুস্থ আছি, তোমার সাথে বসে কত ভালো কথা বলছি। আমি বললাম, কতটা সুস্থ আছেন দেখতেই পাচ্ছি, শুয়ে থেকে বলছেন বসে কথা বলছি। উনি বলল, আহ, এটা তো কথার কথা। আমি বললাম, আমি এত কিছু বুঝি না, আপনি আগে সুস্থ হন, তারপর দেখা যাবে কি হয়। আমি রাগী হয়ে কথাটি বললাম। উনি বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, রাগ করো কেন? আমাকে টেনে ওনার বুকে জড়িয়ে ধরলেন। আমি বললাম, আমার আর রাগ? উনি বলল, কেন, তোমার রাগের আবার কি হলো? আমি বললাম, আমি রাগ করি আর অভিমান করি, কারোর কি কোনো কিছুতে এসে যায়? আমি খুবই অভিমানী হয়ে বললাম। উনি বলল, আহারে, কে তোমাকে কি বলেছে? আজ তার অস্তিত্ব রাখবো না, তুমি শুধু বলো একবার। হুনকার দিয়ে বললেন, যদিও কথার আওয়াজটা একটু স্লো ছিল। আমি বললাম, কেউ তো কিছু বলতেই চায় না, যেন আমি তার কিছুই না। আমি আবারও অভিমানী হয়ে বললাম। উনি বলল, সরি গো বউ, আমার বলার মতো তো কিছু নেই। আমি বললাম, কিছু নেই মানে? মনে আছে আপনার সেদিনের কথা? উনি বলল, কোন দিনের? আমি বললাম, রিয়ার বিয়ের পর দিন আমি থাকতে চেয়েছিলাম, বাট আপনি থাকেননি। কি যেন ইমার্জেন্সি কাজের জন্য চলে এসেছেন বাড়িতে। উনি বলল, মনে আছে তো। আমি বললাম, সেদিন আপনি বলেননি কি কাজ পড়েছিল আপনার। আপনি যদি আমাকে কাজের কথাটা খুলে বলতেন, তাহলে কি আর আমি আপনাকে আটকানোর চেষ্টা করতাম? যেতেই তো দিতাম, বরং আপনার প্রতি রাগটার হতো না। আমি খুবই আগ্রহী হয়ে বললাম ওনাকে। উনি বলল, সেদিন যদি তোমার কথা শুনে চলে আসতাম, তাহলে কি আজ এত কিছু হতো? উনি অন্যমনস্ক হয়ে বললেন। আমি ওনাকে পাল্টা কিছু বলবো তার আগে শাশুড়ি মার ডাক পড়লো। কাজের চাপে ওনার বলা শেষের কথাটা বুঝতে পারলাম না। কাজ শেষ করে রুমে এসে দেখি উনি মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক চালাচ্ছেন। ওনার পাশে শুয়ে পড়লাম। উনি আমাকে নিজের বাহুতে জড়িয়ে নিলেন। আমিও আর কি করব, আমিও ফেসবুকে ভিডিও দেখা শুরু করলাম। হুট করে কি যেন মনে হলো, ওনার হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। ওনার প্রোফাইলে ঢুকে দেখলাম, বাহ, নামটা খুব সুন্দর করে দিয়েছেন। নিজের 3 নামের একটা বাদ দিয়ে ফেসবুকে নেম দিয়েছেন ইফতি রহমান। সবার শুরুতে থাকা নামটা বাদ। খুব সুন্দর সুন্দর ছড়া পোস্ট করেন উনি। আগে কখনো ওনার প্রোফাইল দেখা হয়নি, দেখবো কি করে। উনি যে ফেসবুক ব্যবহার করেন তাই তো জানতাম না। অনেকদিন আগের একটা মেমোরিজ শেয়ার করেছেন। বড় আপুদের প্রেমে পড়ার যদি কোনো ক্লাস থাকতো, তাহলে আমি সেখানে কার স্টুডেন্ট। বাহ, বেটা তো অনেক স্মার্ট ছিল। হুট করে ওনার ইনবক্সে আসা একটা মেসেজ দেখে খুবই শক খেয়ে গেলাম। মেসেজটার চাইতে মেসেজ করার মানুষটার নাম দেখে অবাক হলাম। মেসেজটা লেখা, কেমন আছিস? উনি মেসেজের রিপ্লাই দিলেন, আলহামদুলিল্লাহ, তুই? ভাবলাম ওনার কোনো ব্যবসায়িক কেউ হবে, তবে মেসেজকারী কোনো ছেলে নয়, একটা মেয়ে বটে। নামটা উম্মে হাবিবা। মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ, তোর তো দেখি কোনো খুঁজি নাই দোস্ত। বাহ, ওনার যে কোনো মেয়ে বন্ধু থাকতে পারে ভাবতেও পারিনি। কিন্তু ওনার যে মেয়ে বন্ধু আছে, বিষয়টা উনি আমাকে জানালেন না কেন? উনি বলল, একটু বেশি বিজি ছিলাম রে। আর তুই তো কোনো খুঁজি নিস না, আমার বিয়েতে পর্যন্ত আসলি না। আমিও একটু বুদ্ধি খাটালাম, আমিও মেসেজ করছি, উনি তাকিয়ে আছেন, দেখে কিছুই বলছেন না। মেয়েটি বলল, আরে তোর আর কতবার বলবো, মেয়েটার শরীর ভালো ছিল না, এই অবস্থায় গেলে আরো খারাপ হতো। আমিও মেসেজের রিপ্লাই দিলাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তোর মেয়েটার নাম কি রাখলি? আমি মেসেজ করলাম। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। এর অর্থটা বুঝতে পারলাম না। মেয়েটি বলল, বাহ রে, তোর আর আমার ঠিক করা নামটা ভুলে গেলি। আচ্ছা, তুই কি আদেও সেই ইফতি আছিস যার সাথে আজ আমার এত বছরের বন্ধুত্ব, নাকি বিয়ে করে বদলে গেলি? যাকে আমি ভাবছিলাম, বাট তুই তো আমাকে বোন বানিয়ে দিলি, তাই আমাকে বাধ্য হয়ে তোকে ভাইয়ের মতো ভালোবাসতে হলো। মেয়েটা রিপ্লাই দিল, বাচ্চার নামটা জিজ্ঞেস করাতে উনি কেন আমার দিকে এমন করে তাকিয়েছিলেন বুঝতে পারছি। আমি বললাম, এখনো কি আমাকে প্রেমিকা হিসেবে ভালোবাসিস? একটু ঘাটিয়ে দেখলাম। মেয়েটি বলল, দূর, তুই ভালো করেই জানিস তুই আমার বন্ধু কম, ভাই বেশি লাগিস, তবুও এসব বলছিস কেন? মেসেজ পড়া শেষ করে রিপ্লাই দিব তার আগেই মেয়েটা মেসেঞ্জারে অডিও কল দিল। কি আর করব, বাধ্য হয়ে ওনাকে ফোনটা দিয়ে দিলাম। ওনার বান্ধবীর কাছে ধরা পড়ে যাব যে। উনি বলল, হ্যালো বল। ফোনটা ওনার হাতে দেওয়ার আগেই আমি রিসিভ করে স্পিকারটি অন করে দিলাম। মেয়েটি বলল, তুই ইফতি তো নাকি? মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর,
আমি মেয়ে হয়েও একটা মেয়ের কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, আমার বরের কণ্ঠটা ফোনে কেমন শোনায়? এতবার তার সাথে কথা বলেছি, একবারও নোট করলাম না আমি তার কণ্ঠটা কেমন শোনায় ফোন কলে। আহা, কেমন বউ আমি তার। উনি বলল, তোর কি কোনো ডাউট আছে? মেয়েটি বলল, অবশ্যই। তুই ইফতিকে আমার ভালো করে চিনা আছে। উনি বলল, কেমন করে চিনা আছে? মেয়েটি বলল, তুই ইফতি যে কোনো কিছু এত সহজে বলিস না আমার জানা আছে। আর তুই সেই ইফতি কিনা নিজের পছন্দের একটা নাম ভুলে যাবি, এটা কি করে সম্ভব? উনি বলল, কি নাম? উচ্ছ্বাসিত হয়ে আমি একটু জোরে জিজ্ঞেস করে ফেলেছি। মেয়েটি বলল, কে আছে তোর সাথে? অনু নাকি? মেয়ে বোধহয় আমার কথাটা শুনে ফেলেছে, তবে ও আমার নামটা জানলো কি করে? উনি বলল, তুই যে এতক্ষণ বললি আমি তোর সাথে চ্যাট করছি কিনা, আসলে অনুই তোর সাথে চ্যাট করেছিল। মেয়েটি বলল, ওরে বাহ, অনু ভাবিকে তো একটা পুরস্কার দেওয়া উচিত। মেয়েটি খুবই উৎফুল্ল হয়ে বলল। আমি বললাম, কেন আপু? মেয়েটি বলল, আরে যে ইফতির ফোনটা কখনো কেউ হাতে নিতে পারেনি, আর তুমি সেই ইফতির ফোনটা হাতে নেওয়া তো দূরের কথা, সোজা ইনবক্সে চলে এসে মেসেজ করা শুরু করেছো, তাও আবার মেসেজ চেক করতে। আমি বললাম, ও মা, তাই নাকি? অনেকটা অবাক হয়ে বললাম। মেয়েটি বলল, জি। মেয়েটা কলটি কেটে দিল হুট করে, অডিও কল বাদ দিয়ে ভিডিও কল দিল। মেয়েটি বলল, হাই অনু ভাবি। বাহ, যেমনটা তার কণ্ঠ তেমনি তার চেহারা, তার উপর অনেক মায়াবী। যদিও দুদেয়ালটা সুন্দর নয়, তবুও সে সুন্দর। কেননা গায়ের চামড়া তো সাদা, মুলারও হয়। তবুও গাজরের দামটা একটু বেশি, কারণ গঠন তাদের এক হলেও মূল্য গাজরের বেশি। যদিও মানুষের মূল্য কখনো নির্ধারণ করা যায় না, তবুও বলছি, কারণ এই জগতে তো সবাই মানুষের রূপের প্রেমে পড়ে, কয়েকজন বা ভিতরটা দেখে। ভেবেছিলাম ওনার বান্ধবী দুদেয়ালটা সুন্দরী, তবে আমার ধারণা সম্পূর্ণ ভুল। মেয়েটি বলল, কি হলো ভাবি, কি ভাবছেন? আমি কিন্তু তোমার থেকে সুন্দরী নই, তো চাপ নিও না। মেয়েটি একটা মুচকে হাসি দিল। আমি বললাম, আরে না, ভাবছি ওনার কি এমন গুণ আছে যার জন্য আপনার মতো এত একটা কিউটি আর বান্ধবী পেলো। মেয়েটি বলল, আরে ভাবি, আমি ওর বান্ধবী কম, বোন বেশি লাগি। যদিও আমাদের রক্তের সম্পর্ক নেই, তবুও আত্মার সম্পর্কটা বেশি বড়। মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে বললেন, একটা মেয়ে যে এতটা সুন্দর করে হাসতে জানে, ওনাকে দেখে আজ বুঝতে পারলাম। যদিও আজ আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের প্রশংসা করছি, করতে তো হবে। সুন্দরকে সুন্দর বলাটা তো ভুল কিছু নয়। আমি বললাম, ঠিক বলেছেন আপু, তবে একটা কথা বলবেন? মেয়েটি বলল, কি? আমি বললাম, আপনি এতটা নিখুঁতভাবে মুচকি হাসি দেন কি করে? আমার জানতে হলো, তাই জিজ্ঞেস করে ফেললাম। উনি বলল, ইফতির সাথে তো সারা জীবন আছো, আশা করি শিখে যাবে। আমি বললাম, ও, তার মানে উনি শিখিয়েছেন। আমি ওনাকে বললাম, এই, আপনি তো কখনো আমাকে মুচকি হাসিটা শিখালেন না কেন? উনি বলল, কারণ তোমার প্রতিটা হাসি সুন্দর, তুমি যেমন করে হাসো না কেন, প্রতিটা হাসিতেই মুক্ত জ্বরে। আপু বলল, অনু ভাবি, তোমার হাসি মিস করছি। আমি বললাম, কেন আপু, আমার হাসিতে কি এমন আছে? আপু বলল, শোনো, ইফতি যেহেতু তোমার হাসির প্রশংসা করেছে, সেহেতু তোমার হাসি তার দেখা সকল হাসির চেয়ে সুন্দর। আমি বললাম, আমার হাসি ওনার দেখা সকল হাসির মাঝে সুন্দর হাসি কেমন করে হলো? আপু বলল, কারণ মুক্তজরা হাসি শব্দটা ইফতি কখনো বলেনি কাউকে। একদিন আমাকে সে বলেছিল আমার হাসিটা সুন্দর, আমি তার প্রতি উত্তরে বলেছিলাম, মুক্তজরা হাসি তো নয়। ইফতি বলেছিল, যদি কখনো মনে হয় আমার দেখা সবচেয়ে সুন্দর হাসিটা তোর, তাহলে মৃত্যুর আগে হলেও তোকে জানাবো তোর হাসিতে মুক্ত ঝরে। কিন্তু আফসোস, আমার আর ওর মুখ থেকে এই মুক্ত হাসির প্রশংসা শোনা হলো না, তার আগেই তুমি শুনে নিলে। আমি বললাম, তাই নাকি আপু? এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে আমার জানা নেই, তাও আবার একজন স্ত্রীর জন্য। তার বরের কাছে তার হাসিটা সবচেয়ে সুন্দর হাসি, এটা জানার পর এক স্ত্রীর মনে আনন্দটা কেমন হয় তা বুঝতে পারলাম। আপু বলল, জি তাই। তবে জানো, ইফতি কিন্তু তোমাকে বিয়ের আগ থেকেই আপুটা কিছু বলবে তার আগে উনি বলে উঠলেন, তোর জামাই কইরে? উনি বোধহয় কথা ঘুরানোর চেষ্টা করলেন। মেয়েটি বলল, জামাই আছে। অনুভাবী তুমি শোনো। আপুটা ওনার কথা এড়িয়ে গেলেন। আমি বললাম, জি আপু বলুন। আপু বলল, ইফতি তোমাকে বিয়ের আগ থেকেই জানতো এবং কি পছন্দ করতো। আমি বললাম, পছন্দ করতো শুধু? আমি একটু হতাশার ভাব নিলাম। আপু বলল, হ্যাঁ পছন্দ করতো, আর কি করবে? আমি বললাম, ভালো তো আর বাসতো না। আপু বলল, আরে ভাবি, ইফতি তো তোমাকে বিয়ের আগ থেকেই ভালোবাসতো, আর বিয়ের আগে ভালোবাসা হয় কি করে? আমি বললাম, অনেকেই যে ভালোবেসে বিয়ে করে। আপু বলল, এটা তো ভালোবাসা না। আমি বললাম, তাহলে কি? ইফতি মহাশয় আমাদের কথাবার্তা নীরব দর্শক হয়ে শুনছে। আপু বলল, এটাতেও প্রেম দেখো না, কত প্রেম শুরু হওয়ার পর কিছুদিন পরেই বিচ্ছেদ হয়ে যায়, আর ভালোবাসা সে তো অন্তকাল পর্যন্ত রয়ে যায় মনে, যাকে মৃত্যুর সম্মুখীন হয়েও ভোলা সম্ভব হয় না। আমি বললাম, তা ঠিক, তবে আপনি এত সুন্দর ভালোবাসার বিশ্লেষণ জানেন আমি আগে জানতাম না। আপু বলল,
যার সাথে সারা জীবন একসাথে কাটাবে তুমি, সেই ব্যক্তির সাথে সবে তো তুমি মাত্র 3 মাস হয়ে আছো। তার সাথে চলার পথে নিত্য নতুন কিছু শিখতে পারবে। তার মানে ভালোবাসার এই সাক্ষেপটা ওনার। হয়তো উনি কখনো ওনার বান্ধবীকে এই কনসেপ্টটা দিয়েছেন। আমি বললাম, আচ্ছা আপু, মানুষ কি প্রেমে পড়ে? আপু বলল, হ্যাঁ পড়ে তো। তবে সব প্রেমে পড়া কি সার্থক হয়? কিছু প্রেম নীরবিরয়। তবে প্রেম করা আর প্রেমে পড়ার মাঝে বিলাস এক পাহাড় সমান তফাৎ রয়েছে, যা তুমি কখনো প্রেমে পড়লে বুঝতে পারবে। আমি বললাম, সেটা তো বুঝিয়ে দিয়েছেন আপনার বন্ধু। উনি বলল, ও তাই নাকি? ওনার দিকে তাকালাম একটু, কিন্তু উনি দেখি চোখ বুজে আছেন। ওনার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি অনেক কষ্টের ছাপ। হয়তো ওনার পায়ে ব্যথা বেড়েছে, ওনার ওষুধের সময় হয়ে আসছে। আমি বললাম, আচ্ছা আপু, তোমার সাথে পরে কথা হবে, এখন ওনার ওষুধের সময় হয়েছে। আপু বলল, কি হয়েছে ইফতির? আপু অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমি বললাম, ওনার পায়ে ব্যথা পেয়েছে। আপু বলল, কি করে, কবে থেকে? আপিটা বোধহয় ওনার সাথে ঘটে যাওয়া গত কিছুদিনের কথা জানে না। আমি বললাম, আচ্ছা পরে বলবো, ওনাকে ওষুধ দিয়ে আবার কল দিচ্ছি। বলেই কলটা কেটে দিলাম। ওনাকে খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিলাম। নীলু বলল, মামা, তোমার পাটা ভালো হবে কবে? উনি বলল, এই অল্প কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। নীলুর কপালে একটা চুমু দিয়ে বললেন উনি। নীলু বলল, তোমাকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। অনেকটাই করুণ ভাবেই নীলু কথাটা বলল। উনি বলল, হ্যাঁ মামা, আমারও তো এভাবে থাকতে একদমই ভালো লাগছে না। কি করব বলো, সবই তো ভাগ্য। এখন চাইলেও তো আমি আগের মতো চলতে পারবো না, পাটা ভালো হওয়া ছাড়া। নীলু বলল, নীলু তার মামাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মামা ভাগ্নির এমন দৃশ্য দেখে মনটা নিমিষেই ভালো হয়ে যায়। কেউ ওনাদের এমন ভাবে দেখলে বুঝতে পারবে না নীলু তার মামাকে সবচেয়ে বেশি ভয় পায়। তবুও নীলু তার মামার কাছেই সবচেয়ে বেশি সময় কাটায়। উনি মানুষটাই হয়তো এমন। রাতে ওনার পাশে বসে মোবাইল টিপছি। উনি বলল, আগের সংসারটা আবার শুরু করেছো নাকি? আমি বললাম, আগের সংসার মানে? উনি বলল, এই যে কিছুদিন আগে যাদের সাথে মেসেঞ্জারে সংসার করেছিলে। আমি বললাম, আপনি আমাকে ছোট করছেন? উনি বলল, তো কি করব, আমি পাশে থাকা সত্ত্বেও তুমি ফোন নিয়ে ব্যস্ত। উনি মন খারাপ করে বললেন। আমি বললাম, এই যে আমার মিস্টার পারফেক্ট হাজবেন্ড, আমি আপনাকে নিয়েই ব্যস্ত দেখেন। আমি ওনার ফেসবুক প্রোফাইলে ওনার পুরোনো ছবিগুলো দেখছি। উনি বলল, ও, আগে বলবে তো। আমি বললাম, বলার সুযোগটুকু দিলেন কই? উনি বলল, সরি বউ। এমন একটা ফেস নিয়ে সরি বললেন, আমি না হেসে পারলাম না। একদম ছোট খোকার মতো দেখতে লাগছে। উনি পারেনও বটে। আমি বললাম, আচ্ছা একটা কথা বলুন তো। উনি বলল, বলো। আমি বললাম, আগে তো দেখি অনেক সুন্দর সুন্দর ছবি ফেসবুকে আপলোড করতেন, সাথে অনেক ভালো সাহিত্য লিখে পোস্ট করতেন, এখন আর করেন না কেন? উনি বলল, এখন আর সেই সময় নেই। আমি বললাম, কেন, সময়ের কি হয়েছে? উনি বলল, এখন আর আগের মতো সেই চঞ্চলতা নেই, নেই সেই ফুর্তি করার বয়স। জীবনে যে আরো অনেক কিছু বাকি আছে, আর সেই চিন্তায় যখন তখন আর সাহিত্য করা আর ছবি তোলার মন থাকে না। উনি খুব আক্ষেপ স্বরে বললেন। বোঝা গেল উনি ওনার স্কুল আর কলেজ জীবনটাকে অনেক মিস করেন। আমি বললাম, তবুও তো মাঝে মাঝে করতে পারেন আমার জন্য। উনি বলল, চলো। কথাটা বলে উনি শোয়া থেকে উঠে বসলেন। আমি অবাক হয়ে বললাম, কোথায়? উনি বলল, একটু বারান্দায় গিয়ে বসি। আমি বললাম, না, এই অসুস্থ অবস্থায় কোথায় যাওয়ার দরকার নেই, শুয়ে থাকুন। আমি একটু সুন্দর করেই বললাম উনাকে। উনি বলল, আরে, আমি শারীরিকভাবে অসুস্থ, তাই বলে কি আমাকে মানসিক হতাশায় ফেলবে নাকি? উনি খুবই নরম ভাবে বললেন। আমি বললাম, কোথায় যাবেন শুনি আগে? উনি বলল, বারান্দায়। ছোট বাচ্চাদের মতো আবদারের স্বরে বললেন উনি। আমি বললাম, আচ্ছা চলুন। আমার কাঁধে ভর নিয়ে ওনাকে কোনো মতে বারান্দার বেঞ্চে নিয়ে বসালাম। উনি বলল, শোনো, পুরুষ হয়ে যেহেতু জন্ম নিয়েছি, এখন হাজারো বাধাকে রুখে বেঁচে থাকার সামর্থ্য অবশ্যই উপরওয়ালা দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে উনি উৎফুল্লভাবে কথাটি বললেন। আমি বললাম, পুরুষ হয়ে জন্ম নিলে সকল বাধা এক হাতেই সামলানো যায়, এটা কোথায় লেখা আছে? উনি বলল, তা ঠিক, তবুও। আমি বললাম, তবুও কি? উনি বলল, একজন বেগম হিসেবে আমার তো আপনার সকল কিছু জানার ও সকল ক্ষেত্রে আপনার পাশে থাকার অধিকার আছে, সাথে আপনার সঙ্গ দেওয়াটা আমার কর্তব্য। আমি ওনাকে বললাম সুন্দরভাবে। উনি বলল, তা ঠিক বলেছ। আমি বললাম, তবে আপনি আমাকে বলছেন না কেন? উনি বলল, যদি বলতেই যাই তবে একটা প্রশ্ন উঠে দাঁড়াবে, তখন কি হবে? আমি বললাম, কি প্রশ্ন? উনি বলল, সবকিছুর সমাধান খুঁজে না হয় তারপর বলবো। আমি বললাম, এখন কি একাই সকল প্রশ্নের সমাধান খুঁজবেন? উনি বলল, না। আমি বললাম, তো বলছেন না কেন? উনি বলল, সময় হোক, জানো একটা কথা আছে। আমি বললাম, কি? উনি বলল, ঘটনার 3 দিনের মাথায় যখন পুরো শরীরটা ব্যথায় কুড়িয়ে উঠছিল, তখন বারে বারে আমার মায়ের চেহারাটা ভেসে উঠছিল। মনে হচ্ছিল কি জানো, মায়ের জীবনের সকল আশা স্বপ্ন
আমার মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে। মাকে কতটা ভালোবাসি জানি না, তবে তার চোখের জল সইতে পারি না। যখন ঠিক এই জায়গায় তারা আঘাতটা করেছিল, তখন মনে হচ্ছিল কি জানো, কেউ আমার কলিজাটা আঘাত করেছে। কারণ পায়ের এখানকায় এর আগেও হালকা ব্যথা ছিল, যা আমি একাদশ শ্রেণীতে পড়ার সময় ফুটবল খেলতে গিয়ে ফেটে গিয়েছিল। এরপর থেকেই ফুটবল খেলা ছেড়ে দিয়েছি, তাও আবার মায়ের চোখে পানি দেখে। জানো, খুব মনে পড়েছিল তোমায়। মনে হচ্ছিল কি তোমার সাথে থাকা হলো না সারা জনম। খুব কষ্ট হয় যখন নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে চলে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছিল ওনার কথাগুলো বলতে। একটু হলেও যে আন্দাজ করতে পারছি ওনার কণ্ঠটা ভেঙে আসছে। আমি কিছু না বলে ওনার বুকে মাথাটা রাখলাম। ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। উনি বলল, হাবিবা বলেছিল না তোমাকে আমি বিয়ের আগ থেকেই পছন্দ করতাম, বিষয়টা বোধহয় তুমি জানো বটে। আমি বললাম, আপনি কি আমাকে বলছেন? আমি জানবো কি করে? উনি বলল, হায় রে বউ, মিথ্যে যখন ঠিকভাবে বলতে পারো না তখন বলতে যাও কেন? আমি বললাম, কিসের মিথ্যে? আর আমি জানবো কি করে? আপনি কি আমাকে কখনো বলেছেন নাকি যে আপনি আমাকে বিয়ের আগ থেকে জানতেন আর পছন্দ করতেন? উনি বলল, তোমাকে মুখে বলিনি তো কি হয়েছে, কলমে তো বলেছি। আমি বললাম, কিভাবে? উনি বলল, তুমি যে আমার ডায়েরিটা পড়েছো, আমি ঠিকই বুঝতে পেরেছি, যা ধরা খেয়ে গেলাম। আমি বললাম, আমি কখন পড়লাম? আর আপনার ডায়েরি কোথায়? উনি বলল, হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আমার জিনিস তুমি পড়েছো, এতে এত লুকানোর কি আছে? আর এসবটা তো তোমাকে নিয়েই লেখা। উনি আমার কপালে একটা চুমু খেয়ে মুচকে একটা হাসি দিলেন। আমি বললাম, সরি। উনি বলল, সরি কেন? আমি বললাম, আপনাকে না বলে আপনার ডায়েরিটা পড়েছি। উনি বলল, পাগলি বউ আমার, তুমি একদিন আমার পক্ষ থেকে গিফট পেতে। গিফটটা তুমি নিজেও আগ থেকে নিয়ে নিয়েছো, এতে এত ভুলের কিছু হয়নি। আমার মুখটা আলতো করে তুলে আমার চোখে চোখ রাখলেন উনি। আমি বললাম, ও। ওনার চোখের গভীরতায় তাকালাম। উনি বলল, তোমাকে বিয়ের আগে ভালোবাসিনি এটা ঠিক, তবে তোমাকে চেয়েছি নিজের করে পেতে। এতে কোনো খুঁত ছিল না। তোমার চেহারাটা দেখা হয়নি বিয়ের আগে, তবে জানা ছিল না তোমার যে কেউ ছিল বিয়ের আগে, তাও আবার তোমার জীবনে। তাহলে তো কখনোই তোমাকে বউ করে চাইতাম না। খুব ভাঙা কণ্ঠে কথা বলছেন, চোখের দিকে তাকিয়ে আছেন। উনি আমার মুখটা খুব শক্ত করে তার দিকে ধরে আছেন। উনার চোখে চোখ রাখতে পারছি না। আমি বললাম, আপনাকে কে বললো আমার জীবনে কেউ ছিল? আমি অনেকটা ভয় কণ্ঠে কথা বললাম। উনি বলল, জেনেছি কোনো প্রকারে। ওনার কণ্ঠ শক্ত হয়ে আসলো। আমি চুপ করে আছি। উনি বলল, জানতে চেয়েছিলে না আমার কি হয়েছিল, কি করে ঘটেছিল এই ঘটনাটি? আমি বললাম, কি করে? উনি বলল, যদি বিষয়টা একটু গুলিয়ে দেখতে চাই, তাহলে তোমার নামটা যে সবার আগে ভেসে আসে। আমি বললাম, আমার নাম? অনেকটা অবাক হলাম, কি করে আমার নাম আসে? আমি বললাম, আমার নাম আসে? আমি আপনার সাথে কেন এমন করতে যাব? আমি যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। উনি বলল, আগে নিজেকে ভালোবাসতে শিখো। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকে কি করে ভালোবাসবে? আমি বললাম, কিন্তু আমার নামটা কি করে আসে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে?